নমস্কার, আপনারা দেখছেন কথার কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মুসলিম বিশ্ব এবং ইরান। মুসলিম বিশ্ব কি সত্যিই চায় ইরান ইসরায়েল যুদ্ধে ইরান জয়ী হোক? এই প্রশ্নের উত্তর আজকে আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করব। আমরা জানি ইসরায়েল ইরান যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ পরিস্থিতিতে গোটা বিশ্ব দ্বিধা বিভক্ত। একদিকে আমেরিকা, ইতালি, ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলি যারা প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে ইসরায়েলকে, অন্যদিকে সৌদি আরব, পাকিস্তান এবং চীনের মতো দেশগুলি যারা কিন্তু ইরানের সমর্থনে গলা খুলেছে। তারা প্রকাশ্যেই ইরানকে সমর্থন জানানোর কথা জানিয়েছে। তবে মুসলিম বিশ্ব অর্থাৎ ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের যে 57টি দেশ রয়েছে, তারা কি সত্যি চায় ইরান এই যুদ্ধে জয়ী হোক? আমি যদি বলি তারা মুখে যাই বলুক, তারা আসলে চায় না ইরান ইসরায়েল যুদ্ধে ইরান জয়ী হোক। কেন এরকম কথা বলছি আসুন শুনে নি। প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরবো এটি হলো পয়েন্ট নাম্বার 1, মুসলিম বিশ্বের নেতৃত্ব। মুসলিম বিশ্বের নেতৃত্ব এই মুহূর্তে রয়েছে সৌদি আরবের হাতে। তবে সেই ব্যাটন ছিনিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু বহুদিন ধরেই চলছে। তুর্কি, ইরানের মতো দেশগুলি সৌদি আরবের হাত থেকে এই ব্যাটন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বহুদিন ধরেই। তুর্কির প্রেসিডেন্ট এরদোগান তিনি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম বিশ্বের নেতা হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে সেই 1969 সাল যখন খোমেনি আয়াতুল্লাহ ক্ষমতায় বসেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে, তখন থেকেই কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্ব নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং ইসরায়েলের সঙ্গে কিন্তু একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক আয়াতুল্লাহ খোমেনির। তার কারণ আমরা জানি 1948 সালে ইসরায়েল পৃথিবীর প্রথম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর দ্বিতীয় মুসলিম মেজরিটি দেশ হিসেবে ইরান ইসরায়েলকে কিন্তু স্বীকৃতি দেয়। এবং সেই সময় ইসরায়েল ইরানের সম্পর্ক অত্যন্ত মধুর ছিল এবং আজকের দিনে শুনলে হয়তো অসম্ভব মনে হবে, সেই সময় ইসরায়েলের দূতাবাস যেমন ছিল ইরানে, তেমনি নিয়মিত তেল আভিভের সঙ্গে ইরানের বিমান যোগাযোগ ছিল এবং এই বিমান কিন্তু প্রত্যেক দিন যাতায়াত করত। এছাড়া দুদেশের সম্পর্ক এতটাই মজবুত ছিল যে জয়েন্ট মিলিটারি অপারেশন পর্যন্ত চালানো হতো। জয়েন্ট মিলিটারি অপারেশনের মাধ্যমে দুই দেশের শক্তি কিন্তু ঝালিয়ে নেওয়া হতো এবং এর পাশাপাশি ইরানে প্রচুর পরিমাণ ইহুদি মানুষ তারা কিন্তু বসবাস করতেন। তবে 1979 সাল যে সময় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে শাহকে সরিয়ে আয়াতুল্লাহ খোমেনি তিনি ক্ষমতায় বসেন এবং তিনি প্রথম যে কাজটি করেন সেটা হলো ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দেন তিনি এবং তিনি ঘোষণা করেন ইসরায়েল হলো ইসলামের শত্রু, সে কারণে ইসরায়েলের সঙ্গে কোনো রকম সম্পর্ক ইরান রাখবে না। এবং ইসরায়েলের যে দূতাবাস ইরানে ছিল সেই দূতাবাস বন্ধ করে দেওয়া হয় এবং সেই দূতাবাস তুলে দেওয়া হয় পিএলওর হাতে, প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন, তার হাতে কিন্তু তুলে দেওয়া হয় এবং সেই শুরু, তারপর থেকে যে শত্রুতা শুরু হয়েছে সেই শত্রুতা কিন্তু আজও থামেনি এবং সেই শত্রুতার কারণেই কিন্তু এই যুদ্ধ এবং তারপর কিন্তু এই মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে যে লড়াই আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসার পর, সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। আমরা জানি হামাস এই গাজাকে কিন্তু এই মুহূর্তে ধ্বংস করে দিলেও সেই গাজায় হামাসকে সরাসরি মদদ দিয়ে এসেছে এতদিন পর্যন্ত ইরানের আয়াতুল্লাহ খোমেনি সরকার এবং অর্থ সাহায্য, সামরিক সাহায্য, ট্রেনিং, সব রকম সাহায্য কিন্তু দিয়ে আসা হয়, এতদিন পর্যন্ত দিয়ে আসা হয়েছে বা এখনো দিয়ে আসা হয়, কারণ হামাস তো পুরোপুরি শেষ এখনো পর্যন্ত হয়ে যায়নি, এখনো দিয়ে আসা হয় ইরানের পক্ষ থেকে। এবং সেই কারণেই কিন্তু ইরান মুসলিম বিশ্বের একটা বৃহৎ অংশের কাছে তারা কিন্তু যথেষ্ট পপুলার এবং এই পপুলারিটিকে কাজে লাগিয়ে ইরান কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি রাখছে, যা কিন্তু সৌদি আরব, তুর্কির মতো দেশগুলির কাছে অত্যন্ত বেশি তারা কিন্তু থ্রেট অনুভব করে ইরানের এই অবস্থানের ফলে। এবং এই কারণেই সৌদি আরব, ইউএই বা
তুর্কির মতো বড় মুসলিম রাষ্ট্র যেগুলো আছে তারা কিন্তু চাই না ইরান ইসরায়েল যুদ্ধে ইরান জয়ী হোক। এরপর আসি দ্বিতীয় পয়েন্ট ইরানের পরমাণু শক্তি। আমরা জানি আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসার পর কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান, এবং ইরানের বেশ কয়েকটি পারমাণবিক প্লান্ট, সেই প্লান্টে কিন্তু প্রতিনিয়ত গবেষণা চলে কিভাবে পরমাণু অস্ত্র তৈরি করা যায়, এবং তারা কিন্তু বেশ খানিকটা সাফল্য পেয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। 2015 সালে রাষ্ট্রসংঘ এবং ইরানের মধ্যে যদিও একটি চুক্তি হয়, যে চুক্তিতে ইরান সম্মত হয় তারা কোনো রকম পারমাণবিক অস্ত্র বানাবে না, বরং পরমাণু শক্তিকে তারা দেশের উন্নয়নের জন্য ব্যবহার করবে এবং শান্তিপূর্ণভাবে তারা কিন্তু পরমাণু শক্তি ব্যবহার করবে। সেই সময় আমেরিকার কুর্সিতে বারাক ওবামা, যদিও বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার এই অবস্থানের সঙ্গে সহমত ছিলেন না, এবং তিনি যে সঠিক ছিলেন, তার মত যে সঠিক ছিল ইরান পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করবে, যতই তারা পরমাণু শক্তি দিয়ে শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলুক এবং দেশের উন্নয়নের স্বার্থে পরমাণু শক্তি ব্যবহার করার কথা বলুক, তারা যে সঠিক বলছে না এবং তলায় তলায় গোপনে তারা যে পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার চেষ্টা চালাবে সেই দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এবং সেই দাবি যে সত্যি সেই বিষয়টি কিন্তু উঠে আসে একটি রিপোর্টে। 2023 সালে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একটি রিপোর্ট, যে রিপোর্টে প্রকাশ পায় ইউরেনিয়াম এনরিচমেন্ট পরমাণু বোমা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম এনরিচমেন্ট 90% পর্যন্ত হলেই পরমাণু বোমা তৈরি করা সম্ভব। সেই ইউরেনিয়াম এনরিচমেন্ট কিন্তু 83.7% পর্যন্ত করতে সমর্থ হয়েছে ইরান, এমনটাই উঠে আসে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একটি রিপোর্টে, যা কিন্তু যথেষ্ট আশঙ্কার। এবং ইরানের কাছে যে পরিমাণ এই মুহূর্তে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম দিয়ে 5 থেকে 6টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব, এমনটাই কিন্তু মত অ্যাটমিক এনার্জি এজেন্সির, এবং যা কিন্তু ইসরায়েলের কাছে অত্যন্ত আশঙ্কার। এবং শুধুমাত্র ইসরায়েলের কাছে আশঙ্কার নয়, আশঙ্কার কিন্তু মুসলিম বিশ্বের কাছেও, মুসলিম দেশগুলির কাছেও। কারণ ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে, তাহলে কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠবে তারা। আমরা জানি একমাত্র ইসলামিক রাষ্ট্র যারা পরমাণু শক্তিধর, সেই দেশের নাম আমাদের প্রতিবেশী পাকিস্তান। যদিও পাকিস্তানের কিন্তু মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, কারণ পাকিস্তানের কাছে টাকা নেই। 23 থেকে 24 বা তারা ইতিমধ্যেই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পেতেছে, IMF এর কাছে তারা প্রতিদিন হাত পাতে, আমেরিকার কাছে তারা নিয়ম করে হাত পাতে। তো সেই অবস্থায় তাদের পক্ষে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। তার কারণ মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য শুধুমাত্র পারমাণবিক অস্ত্র থাকাই যথেষ্ট নয়, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য টাকার জোর থাকা কিন্তু জরুরি। সে কারণেই ইরান কিন্তু এই জায়গায় পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। এবং ইরানে আমরা জানি আয়াতুল্লাহ খোমেনি সরকার গত 46 বছর ধরে তারা ক্ষমতায় রয়েছে, এবং পাকিস্তানে আজ পর্যন্ত কোনো সরকার 5 বছর পূর্ণ করতে পারেনি। কথায় আছে না, পাকিস্তানের এমন একটি আর্মি আছে যাদের কাছে গোটা দেশ আছে, এবং সেই কারণেই পাকিস্তান কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবিদার নয়, এবং সে কারণেই ইরান এই জায়গায় পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে যাবে যদি তারা পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠতে পারে। সে কারণেই মুসলিম বিশ্ব, বিশেষ করে বড় বড় দেশগুলি যেগুলো আছে মুসলিম দুনিয়ায়, যেমন সৌদি আরব, UAE, তুর্কি, এরা কিন্তু কখনোই চায় না ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠুক। তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব, সেই পয়েন্টটি হলো ইরানের প্রক্সি ওয়ার কি? বিভিন্ন সংগঠন, যে সংগঠনকে পয়সা এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করে কোনো দেশ যদি অন্য কোনো দেশে অশান্তি তৈরি করার চেষ্টা করা, সন্ত্রাসবাদী হামলা চালায়, সেই যুদ্ধকে প্রক্সি যুদ্ধ বা প্রক্সি ওয়ার বলা হয়। এবং এই বিষয়ে ইরান কিন্তু একেবারে বলা যায় প্রো ম্যাক্স, কারণ তারা
বিভিন্ন দেশে তাদের সংগঠনের মাধ্যমে, প্রক্সি সংগঠনের মাধ্যমে প্রক্সি ওয়ার চালায়, এবং যে সংগঠনগুলির মধ্যে মাধ্যমে তারা প্রক্সি ওয়ার চালায় তার মধ্যে অন্যতম অবশ্যই হামাস। আমরা জানি হামাস তারা কিন্তু গাজায় থেকে তারা প্রক্সি ওয়ার চালায়, ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রক্সি ওয়ার চালায় এবং ইসরায়েলকে প্রতি মুহূর্তে ডিস্টেবিলাইজ করার চেষ্টা চালিয়ে যায় হামাসের মতো জঙ্গি সংগঠন। এবং এই জায়গায় কিন্তু সরাসরি সমর্থন দিয়ে এসেছে, এতদিন পর্যন্ত সমর্থন দিয়ে এসেছে ইরান, এবং অস্ত্রশস্ত্র সরবরাহের পাশাপাশি অর্থ সাহায্য এবং সমস্ত রকম লজিস্টিক সাপোর্ট কিন্তু ইরান এতদিন পর্যন্ত দিয়ে এসেছে, আশ্রয় দিয়ে এসেছে হামাস নেতাদের। এবং সেই কারণেই কিন্তু হামাস ইসরায়েলের বিরুদ্ধে এতদিন ধরে তাদের যুদ্ধটা চালিয়ে যেতে পেরেছে। তবে শুধুমাত্র কি হামাস? না, শুধুমাত্র হামাস নয়, হিজবুল্লাহ, হুতির মতো বহু সংগঠন তারা কিন্তু মিডল ইস্টের বিভিন্ন দেশে এই মুহূর্তে ইরানের হয়ে প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে। এই প্রক্সি ওয়ারের মাধ্যমে তারা বিভিন্ন দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যদিও মুখে বলে তাদের প্রধান শত্রু ইসরায়েলকে সরিয়ে দেওয়া, ইসরায়েলকে সরিয়ে দিয়ে ওইখানে প্যালেস্তাইন দেশ প্রতিষ্ঠা করা, এটাই তাদের মূল লক্ষ্য। যদিও বাস্তবে দেখা যায় তারা কিন্তু বিভিন্ন দেশে, বিভিন্ন মুসলিম দেশেও হামলা চালায় এবং সেই দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে। লেবাননে যেমন হিজবুল্লাহর হেডকোয়ার্টার, লেবানন থেকে হিজবুল্লাহ তাদের অপারেশন পরিচালনা করে, এবং এই হিজবুল্লাহ শুধুমাত্র লেবানন নয়, আশপাশের বেশ কয়েকটি দেশে তারা কিন্তু তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। এছাড়াও ইয়েমেনে রয়েছে হুতি, এবং হিজবুল্লাহ হুতি ছাড়াও আরও বেশ কয়েকটি সংগঠন রয়েছে যারা এই সমস্ত দেশগুলিতে কিন্তু হামলা চালায়, সন্ত্রাসবাদী হামলা চালায়। যেমন সৌদি আরব এর আগে তাদের অয়েল ফিল্ডে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছিল, প্রক্সি সংগঠনের মাধ্যমে অয়েল ফিল্ডে হামলা চালিয়েছিল, এমনটাই কিন্তু সৌদি আরব দাবি করে। ইউএই কিন্তু দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে ইরানের প্রক্সি সংগঠন হুথি তারা তাদের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে। এই সমস্ত কারণে কিন্তু এই মুসলিম দেশগুলি, ইউএই, সৌদি আরব, জর্ডানের মতো দেশগুলি তারা কিন্তু ইরানকে পছন্দ করে না। এবং আমরা জানি ইরান এই যুদ্ধ চলাকালীন ইরান যে তাদের মিসাইল ছুড়েছিল, জর্ডান যেটি একটি মুসলিম দেশ তারা কিন্তু বেশ কিছু মিসাইল আকাশে মেরে নামায়, এবং তারা ইসরায়েলের দিকে যাওয়া এই মিসাইলগুলি মেরে নামানোর মাধ্যমে গোটা বিশ্বকে বার্তা দেয় যে ইসরায়েল ইরান এই যুদ্ধে তারা ইরানকে সমর্থন করে না। চতুর্থ পয়েন্ট নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করা। ইসরায়েল ইরান যুদ্ধে মুসলিম বিশ্বের নিরাপত্তা কি করে বিঘ্নিত হচ্ছে? নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তার কারণ আমরা জানি আমেরিকা সরাসরি ইসরায়েলের সমর্থনে দাঁড়িয়েছে, এবং তারা প্রথম থেকে ইসরায়েলের সমর্থনে দাঁড়িয়েছিল। ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আমরা এখনো পর্যন্ত এই যুদ্ধে যুক্ত হইনি, তবে ভবিষ্যতে কি হবে তা কিন্তু বলা যাচ্ছে না। আমরা কিন্তু জানি বেশ কয়েকটি বিমান বহনকারী রণতরী সেটা কিন্তু ইতিমধ্যেই মিডল ইস্টের দিকে রওনা দিয়েছে, এবং এই অঞ্চলে কিন্তু মার্কিন অ্যাসেট রয়েছে, বহু দেশে মার্কিন অ্যাসেট রয়েছে। যেমন মার্কিন অ্যাসেট রয়েছে ইউএইতে, তেমন মার্কিন অ্যাসেট রয়েছে ওমানে, মার্কিন অ্যাসেট রয়েছে সৌদি আরবে, মার্কিন অ্যাসেট রয়েছে তুর্কিতে। এই সমস্ত দেশগুলিতে কিন্তু মার্কিন অ্যাসেট রয়েছে, এবং এই মার্কিন অ্যাসেটকে রক্ষা করা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রায়োরিটি। এই বিষয়টি কিন্তু বারবার আমেরিকার পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং বারবার করে বলা হয়েছে আমেরিকার ওপর যদি কোনো হামলা হয়, অর্থাৎ আমেরিকার অ্যাসেটের ওপর যদি কোনো হামলা হয় তাহলে আমেরিকা ছেড়ে কথা বলবে না। অর্থাৎ আমেরিকার যে সমস্ত অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটের ওপর যদি ইরান হামলা চালায় তাহলে কিন্তু আমেরিকাও এই যুদ্ধে জড়িয়ে পড়বে। এবার বাস্তবটা কি? বাস্তবটা হলো আমেরিকাকে না হারিয়ে ইসরায়েলকে এই অঞ্চলে হারানো সম্ভব নয়। কারণ 7ই অক্টোবর 2023-এর পর থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিন্তু ইসরায়েলকে সরবরাহ করেছে
আমেরিকা এবং এখনো পর্যন্ত সেই অস্ত্র সরবরাহ করে যাচ্ছে আমেরিকা। এবং ইরানকে পুরোপুরি হারাতে বাংকার ব্লাস্টার যে বোমা দরকার, যে বোমা মাটির অনেক গভীরে গিয়ে আঘাত করতে সম্ভব পারে, সেই বোমা কিন্তু একমাত্র আমেরিকার হাতেই রয়েছে। এবং প্রবল পরাক্রমী ইসরায়েল তারা কিন্তু আমেরিকার সাহায্য ছাড়া পারমাণবিক যে ঘাঁটিগুলো রয়েছে, পারমাণবিক যে গবেষণাগারগুলি রয়েছে ইরানের, সেগুলো সম্পূর্ণ ধ্বংস করতে পারবে না। কারণ বেশ কয়েকটি ঘাঁটি কিন্তু মাটির নিচে রয়েছে এবং একটি ঘাঁটি, সেই ঘাঁটিটি কিন্তু মাটির 300 ফুটেরও বেশি নিচে রয়েছে, যে ঘাঁটিতে হামলা চালিয়ে সেই ঘাঁটিটি ধ্বংস করতে মার্কিন সাহায্য প্রয়োজন ইসরায়েলের। এবং সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি সাহায্য না করে তাহলে ইরানকে পুরোপুরি হারানো সম্ভব নয়। এছাড়াও মার্কিন বেস এই দেশগুলিতে কিন্তু মার্কিন বেস রয়েছে, যেমন ইউএই, যেমন সৌদি আরব, যেমন ওমান। এবং ইউএইর দিকে যদি আমরা তাকাই, সৌদি আরবের দিকে যদি আমরা তাকাই, বাহারিনের মতো দিকে যদি আমরা তাকাই, আল জাজিরার একটি রিপোর্ট অনুযায়ী এই দেশে 19টিরও বেশি মিলিটারি বেস রয়েছে আমেরিকার, এবং যেখানে 40 থেকে 50 হাজার মার্কিন ফৌজ কর্মরত। শুধুমাত্র কুয়েতেই 5টি ইউএসএ মিলিটারি বেস রয়েছে। এই মিলিটারি বেসগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বেসগুলি থেকেই গোটা অঞ্চলটিকে পরিচালনা করে মার্কিন প্রশাসন। শুধুমাত্র ল্যান্ডেই কিন্তু বেস নেই, মার্কিন নৌবাহিনীও এই অঞ্চলে যথেষ্ট শক্তিশালী। মার্কিন ফ্রিগেট, মার্কিন রণতরী বহনকারী নৌবহর এবং সাবমেরিন সমস্ত কিছু এই অঞ্চলে রয়েছে। এবং সেই অ্যাসেটের ওপর যদি ইরান হামলা না করে তাহলে কিন্তু ইরানের জয় কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমরা জানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুধু ডোনাল্ড ট্রাম্পই কেন, মার্কিন প্রেসিডেন্ট যখন যিনি ক্ষমতায় এসেছেন, সে জর্জ ডব্লিউ বুশ হোক, বারাক ওবামা হোক, তারাই কিন্তু সমর্থন জানিয়েছেন ইসরায়েলকে, সরাসরি প্রকাশ্যে খোলাখুলি সমর্থন জানিয়েছেন। তো সেই জায়গায় মার্কিন ঘাঁটির ওপর আক্রমণ না করে কোনোভাবেই কিন্তু ইরান এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। এবং ইরান এই যুদ্ধে জয়লাভ করতে হলে তাদের এই দেশগুলোতে, অর্থাৎ সৌদি আরব, ইউএই, বাহারিন, কাতার, তুর্কির মতো দেশগুলিতে হামলা চালাতে হবে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। এবং নিজের দেশের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই দেশগুলি কিন্তু আসলে, মুখে তারা যাই বলুক, আসলে তারা চায় না ইরান এই যুদ্ধে জয়লাভ করুক। এরপরের পয়েন্ট, শিয়া আধিপত্য। শিয়া আধিপত্য, আমরা জানি শিয়া সুন্নির বিবাদ কিন্তু সর্বজন বিদিত, এবং এই শিয়া সুন্নির বিবাদ কিন্তু বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। এবং যে প্রক্সি সংগঠনের কথা বলছিলাম এর আগে, হুথি, হিজবুল্লাহ, এই প্রক্সি সংগঠন কিন্তু বিভিন্ন সময় হামলা চালিয়েছে বিভিন্ন সুন্নি এস্টাবলিশমেন্টের ওপর। সেটা ইউএইতে হতে পারে, সেটা সৌদি আরবে হতে পারে। এবং এই কারণেই কিন্তু শিয়া অধ্যুষিত দেশ আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান, সেই দেশ ক্ষমতায়, সেই দেশ এই যুদ্ধে জয়লাভ করুক এবং তারা শিয়া আধিপত্য আরো বেশি করে প্রতিষ্ঠা করুক, এটা কিন্তু চায় না মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশই। অর্থাৎ বুঝতেই পারলেন, আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হোক, এটা আসলে মুসলিম বিশ্বের বহু দেশ চায় না। তারা মুখে যাই বলুক, আসলে তারা চায় ইসরায়েলের কাছে ইরান পরাস্ত হোক। আপনি কি একমত হবেন? একমত যদি হন তাহলে কমেন্টে এসে জানান, এবং যারা একমত হবেন না তারাও তাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাতেই পারেন। এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কথার কথা চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।